সাধারণত যখন কোনো মেডিকেল ডায়াগনোসিসের কথা বলা হয় তখন সেখানে কিন্তু এক ধরনের নিখুঁত ব্যাপার বা নিশ্চয়তা থাকে। হ্যাঁ, সেখানে ধূসর কোনো জায়গা নেই। হয় আপনার হাড় ভেঙেছে, নয়তো ভাঙেনি। রাইট, একটা সাদা কালো ব্যাপার আর কি। ধরুন কারো হাতের হাড় ভেঙে গেলে এক্স রে রিপোর্টে সেই ভাঙা সাদা দাগটা একদম স্পষ্ট দেখা যায়। একদম। ডাক্তার সেদিকে আঙুল দিয়ে খুব সহজেই বলতে পারেন, এই তো এখানে সমস্যা, আর এই হলো তার সমাধান। আর এটা কিন্তু বেশ স্বস্তিদায়কও, তাই না? কারণ মানুষ হিসেবে আমরা চোখের সামনে বিষয়গুলো স্পষ্ট দেখতে চাই, সবকিছুকে একটা নির্দিষ্ট ছকে ফেলতে পছন্দ করি। সেটা ঠিক। কিন্তু যখন একটি গোটা দেশের অর্থনীতি, রাজনীতি, বৈদেশিক সম্পর্ক বা ধরুন সামাজিক মনস্তত্ত্ব এর মতো জটিল বিষয় নিয়ে কথা হয়, তখন হঠাৎ করেই যেন সেই এক্স রে মেশিনটা আর কোনো কাজে আসে না। ঠিক বলেছেন। তখন আমাদের এমন এক ডায়াগনস্টিক ল্যান্ডস্কেপের দিকে তাকাতে হয় যা রীতিমতো গোলকধাঁধার মতো। একে বরং বলা যেতে পারে জট পাকানো সুতোর মতো। এই আর্থসামাজিক বা ভূ-রাজনীতিক গোলকধাঁধায় কোনো একটা নির্দিষ্ট ঘটনার দিকে আঙুল দিয়ে বলা যায় না যে এটাই একমাত্র কারণ, হুম। আর ওটাই এর একমাত্র ফলাফল। এখানে আসলে সবকিছুই এক অদৃশ্য সুতোয় গাঁথা থাকে। আর আজকের এই গভীর অনুসন্ধানের মিশনটা ঠিক সেখানেই। আজ ২০২৬ সালের ৯ মে। আজকের এই আলোচনাটি কোনো একটি নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে নয়, বরং দেশের শীর্ষস্থানীয় অন্তত ৮টি গণমাধ্যমের পাতা থেকে নেয়া তথ্যের ভিত্তিতে সাজানো হয়েছে। হ্যাঁ, এবং সোর্সগুলোর মধ্যে প্রবাসীর দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24 বিডি, প্রথম আলো, এখন টিভি, বাস, শিক্ষাবার্তা, যুগান্তর এরকম বেশ কিছু পোর্টাল ও দৈনিক রয়েছে। একদম। তো এই বিপুল তথ্যের পাহাড় থেকে আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র আঁকার চেষ্টা করব আজ। আমাদের মূল মিশন হল বাংলাদেশের বর্তমান এই যে ভারসাম্য রক্ষার কৌশল বা ব্যালেন্সিং অ্যাক্ট, সেটাকে গভীরভাবে বোঝা। কারণ নতুন রাজনৈতিক দিশা থেকে শুরু করে বাজেটের নতুন সমীকরণ, বৈশ্বিক অস্থিরতার প্রভাব, এমনকি ক্রিকেট মাঠের দারুণ কিছু মুহূর্ত, সবকিছু মিলেই কিন্তু এই চিত্রটা তৈরি হয়। রাইট। আজকের এই তথ্যের গভীরে যাত্রাটা সত্যি খুব আকর্ষণীয় হতে যাচ্ছে। কারণ গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় একটি দেশের পররাষ্ট্রনীতির মতো বড় বিষয় থেকে শুরু করে খেলার মাঠে ছোট ছোট ঘটনা, সবকিছু একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া সমাজেরই ভিন্ন ভিন্ন গল্প বলে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। শুরুতেই আসা যাক দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন দিশার দিকে। এখন টিভির একটি প্রতিবেদন থেকে বেশ বড়সড় একটি রাজনৈতিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ওই মতবিনিময় সভার খবরটা? হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। সেখানে তিনি পরিষ্কারভাবে গুম খুনের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি নতুন দেশ গড়ার কথা বলেছেন। এটা কিন্তু একটা বড় শিফট। রাইট। আরও একটি বড় তথ্য হল নির্বাচনের আগে বিএনপির যে ইশতেহার ছিল সেটি এখন সরকারের ইশতেহারে পরিণত হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই ইশতেহারের পক্ষে ৫২% মানুষের সরাসরি সমর্থন রয়েছে বলে জানানো হয়েছে। আর সেটি বাস্তবায়নে তিনি নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানিয়েছেন। একদম। এর সাথেই সরাসরি যুক্ত হচ্ছে নতুন সরকারের পররাষ্ট্রনীতি। বাসস এবং নিউজ 24 বিডির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন সরকার বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ এই নীতি গ্রহণ করেছে। হ্যাঁ, এই নীতিটা হবে বহুমাত্রিক, নমনীয় এবং কোনো একক দেশের ওপর নির্ভরশীল নয়। আর সবচেয়ে বড় কথা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ কোনো নির্দিষ্ট পক্ষ নেবে না। এখন আমার একটা প্রশ্ন হলো, এই বাংলাদেশ ফার্স্ট নীতি কি অনেকটা নিচে কোনো সুরক্ষা জাল ছাড়া দড়ি হাঁটার মতো নয়? টাইটারোপ ওয়াকিংয়ের মতো বলছেন? হ্যাঁ, একদিকে পরাশক্তিগুলোর প্রবল চাপ, অন্যদিকে নিজেদের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থ রক্ষা করা। শুধু মুখে আমরা নমনীয় থাকব বললেই কি পরাশক্তিগুলো আমাদের ছেড়ে দেবে? যদি আমরা বিষয়টাকে একটু বড় পরিসরে দেখি, তাহলে বুঝতে পারব যে এই বাংলাদেশ ফার্স্ট নীতি আসলে শখের বশে নেওয়া কোনো নীতি নয়। তাহলে বরং এটা এক ধরনের কৌশলগত প্রয়োজনীয়তা। পরাশক্তির দ্বন্দ্বে কোনো এক পক্ষে যোগ দিলে তাৎক্ষণিক কিছু সুবিধা হয়তো পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে তা জাতীয় স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। রাইট। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেকানিজমটা হল অভ্যন্তরীণ রাজনীতির সাথে পররাষ্ট্রনীতির সংযোগ।
মানে দেশে যদি গুম খুনের রাজনীতির অবসান ঘটে, মানবাধিকার সুরক্ষিত থাকে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, হুম তবে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান অনেক বেশি শক্তিশালী হবে, বিশেষ করে অর্থনৈতিক ও জলবায়ু কূটনীতিতে। অর্থাৎ ঘরের ভেতরও শক্তিশালী হলে বাইরের দুনিয়াতেও কদর বাড়ে। ব্যাপারটা কি এরকম? ঠিক তাই। ধরুন জলবায়ু কূটনীতি বা অর্থনৈতিক চুক্তির কথা। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার যখন আন্তর্জাতিক দরবারে দাঁড়ায়, তখন তার কথা বলার জোর থাকে আলাদা। ও আচ্ছা, তখন কোনো বিদেশি রাষ্ট্র চাইলেই মানবাধিকার বা সুশাসনের অভাবের অজুহাত দিয়ে চাপ প্রয়োগ করতে পারে না। একদম। তাই এই দড়িহাঁটাটা ঝুঁকিপূর্ণ হলেও নিজেদের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে পারলে এটাই হবে সবচেয়ে টেকসই কৌশল। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কিন্তু এখানেই, কারণ এই কৌশলগত পরিবর্তনের ছায়া সরাসরি পড়ছে দেশের অর্থনীতির ওপর, বিশেষ করে আসন্ন বাজেটে। হ্যাঁ, শিক্ষাবার্তার ওই রিপোর্টটা। রাইট। শিক্ষাবার্তা.কমের একটি প্রতিবেদন থেকে আগামী 2026-27 অর্থবছরের বাজেটের এক নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। এবারের বাজেটে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাত। বাজেট বরাদ্দটা বেশ নজরকাড়া। সত্যিই তাই। শিক্ষা খাতে সর্বোচ্চ 92,447 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, আর স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড এবং জাতীয় স্বাস্থ্য বীমা চালুর মতো বিশাল উদ্যোগের জন্য বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে 43,190 কোটি টাকায়। এই সংখ্যাগুলো কিন্তু সাধারণ কোনো পরিসংখ্যান নয়। এগুলো রাষ্ট্র পরিচালনার দর্শনে একটা বড় ধরনের বাকবদলের ইঙ্গিত দেয়। কিন্তু এখানেই মুদ্রার উল্টো পিঠটাও আছে। একদিকে যখন শিক্ষা আর স্বাস্থ্যে বরাদ্দ বাড়ছে, ঠিক বিপরীতে বিদ্যুৎ খাতে বরাদ্দ ব্যাপকভাবে কমানো হচ্ছে। বিদ্যুৎ খাতের বরাদ্দ নেমে আসছে 19,244 কোটি টাকায়। হ্যাঁ, আর এর পেছনের কারণটা কিন্তু দারুণ। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে প্রায় 30,738 মেগাওয়াট, অথচ প্রকৃত চাহিদা মাত্র 14 থেকে 15,000 মেগাওয়াট। মানে সক্ষমতার অর্ধেকও আমরা ব্যবহার করতে পারছি না। একদম। এটা কি অনেকটা এমন নয় যে আমাদের গ্যারেজে একটা দারুণ দামি স্পোর্টস কার আছে, কিন্তু সেটি চালানোর মতো কোনো হাইওয়ে বা রাস্তা নেই? ভাগ চলে যেত মেগা স্ট্রাকচার বা ভারী অবকাঠামো নির্মাণে। রাইট। কিন্তু এখন ফোকাস সরে আসছে মানুষের দক্ষতার উপর, অর্থাৎ হিউম্যান ক্যাপিটালের উপর। শিক্ষা ও স্বাস্থ্যে এই বিপুল বিনিয়োগ প্রমাণ করে যে শুধু ইটের ইমারত বা বড় বড় বিদ্যুৎ কেন্দ্র দিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। যদি না সেগুলো চালানোর মতো দক্ষ এবং সুস্থ জনশক্তি থাকে, তাই তো? একদম ঠিক। আর বিদ্যুতের ওই স্পোর্টস কারের কথায় ফিরে গেলে বলতে হয়, এই বিপুল অব্যবহৃত সক্ষমতার পেছনের মেকানিজমটা কিন্তু অর্থনীতির জন্য বেশ ক্ষতিকর ছিল। কিভাবে? মানে বিদ্যুৎ বেশি থাকলে তো ভালোই হওয়ার কথা, তাই না? স্বাভাবিক দৃষ্টিতে তাই মনে হয়, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তির ধরনটা বুঝতে হবে। অনেক বিদ্যুৎ কেন্দ্রের সাথে চুক্তি থাকে ক্যাপাসিটি চার্জের। আচ্ছা। এর মানে হল কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক, তাকে প্রস্তুত রাখার জন্য সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতেই হবে। ও, তার মানে ওই যে বললাম স্পোর্টস কার, সেটা গ্যারেজে বসে থাকলেও তার মেইনটেনেন্স খরচ সরকারকে গুনতে হচ্ছে। ঠিক তাই। আর আইএমএফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণের শর্তের মধ্যে এই বিপুল ভর্তুকি কমানোর একটা প্রবল চাপ রয়েছে। তাই এখানে বরাদ্দ কমিয়ে দক্ষ ব্যবস্থাপনার দিকে নজর দেওয়াটা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত। কিন্তু অর্থনীতির এই বাস্তবতার সাথে আরও কিছু খবর কিন্তু আমাদের সামনে আসছে, যা একটু বিভ্রান্তিকর মনে হতে পারে। যেমন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 বিডির সূত্র থেকে জানা যাচ্ছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মে মাসে স্পট মার্কেট থেকে ইতোমধ্যে 3 কার্গো এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস দেশে এসে পৌঁছেছে এবং আরও 8টি কার্গো আসার অপেক্ষায় আছে। আবার অন্যদিকে যুগান্তরের খবর অনুযায়ী দেশের বাজারে 22 ক্যারেট সোনার দাম এক ধাক্কায় ভরিতে 2,216 টাকা বেড়ে দাঁড়িয়েছে 2,44,711 টাকায়। হ্যাঁ, সোনার বাজার বেশ গরম। তো একদিকে আমরা বলছি বিদ্যুৎ খাতে খরচ কমাচ্ছি, অন্যদিকে আবার স্পট মার্কেট থেকে চড়া দামে গ্যাস কিনছি, আবার সোনার দামও আকাশ ছুঁয়েছে। এই পুরো ব্যাপারটা আসলে কিভাবে কাজ করছে? এই দুটো খবর আসলে একই অর্থনীতির দুই ভিন্ন রিয়ালিটির কথা বলে। প্রথমে এলএনজির কথায় আসি। স্পট মার্কেট বিষয়টা আসলে কি? কি সেটা?
ধরুন আপনার প্রতিদিনের বাজারের জন্য একজন নির্দিষ্ট সবজিওয়ালার সাথে চুক্তি করা আছে যে সে সারা বছর আপনাকে নির্দিষ্ট দামে সবজি দেবে। এটা হলে দীর্ঘমেয়াদী চুক্তি। আচ্ছা। কিন্তু কোনো কারণে সে সবজি দিতে না পারলে আপনাকে তখন খোলা বাজার বা স্পট মার্কেট থেকে তাৎক্ষণিক দামে সবজি কিনতে হবে। আর সংকটের সময় সেই দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে পারে। রাইট, বুঝতে পেরেছি। এলএনজি আমদানির এই পদক্ষেপগুলো আসলে অর্থনীতির চাকা সচল রাখার জন্য এক ধরনের তাৎক্ষণিক লাইফ সাপোর্ট। শিল্পকারখানা চালু রাখতে হলে, রপ্তানি আয় ধরে রাখতে হলে নিরবচ্ছিন্ন জ্বালানি লাগবেই, দাম যতই হোক। আর সোনার দামের বিষয়টা? সোনার দাম বাড়ার বিষয়টা হল বিশ্ব অর্থনীতির একটি ক্লাসিক ইন্ডিকেটর। যখনই পৃথিবীতে কোনো অস্থিরতা দেখা দেয়, মানুষের মনে মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক মন্দার ভয় কাজ করে। তখন মানুষ কাগজে মুদ্রার উপর আস্থা হারিয়ে ফেলে। একদম। আস্থা হারিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কেনা বাড়িয়ে দেয়। অর্থাৎ সোনার এই আকাশছোঁয়া দাম বলে দিচ্ছে যে সাধারণ মানুষ বা লগ্নিকারীরা ভবিষ্যৎ নিয়ে প্রবলভাবে উদ্বিগ্ন। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ালো? বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে তা তো আমাদের ঘরের ভেতরেও সরাসরি প্রভাব ফেলছে। তা তো বটে। আজকের পত্রিকাগুলোর আন্তর্জাতিক পাতা ঘাঁটলেই দেখা যাচ্ছে পরিস্থিতি চরম উত্তপ্ত। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। হরমুজ প্রণালীতে যুক্তরাজ্য তাদের যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। হ্যাঁ, এটা তো একটা বড় খবর। আর বিশ্ব খাদ্য সংস্থা বা FAO সতর্ক করে জানিয়েছে যে বিশ্ববাজারে খাদ্যের দাম গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই বৈশ্বিক উত্তাপের আঁচ তো আমাদের গায়েও লাগছে, তাই না? অবশ্যই লাগছে। এই যে হরমুজ প্রণালীর কথা উঠল, এটা শুধু মধ্যপ্রাচ্যের একটা জলপথ নয়, বিশ্বের মোট জ্বালানি তেলের একটা বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। রাইট। সেখানে কোনো যুদ্ধজাহাজ যাওয়ার অর্থ হল তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হওয়া। আর তেলের সরবরাহ ব্যাহত হওয়া মানেই পরিবহন খরচ বেড়ে যাওয়া, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের দেশের বাজারের নিত্যপণ্যের দামের ওপর। একদম ঠিক। কিন্তু বৈশ্বিক অস্থিরতার পাশাপাশি দেশের ভেতরের খবরগুলোর দিকে তাকালেও তো শিউরে উঠতে হয়। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৩ শিশুসহ ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। খুবই মর্মান্তিক একটা ঘটনা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল লাশের উপর একটি টাইপ করা অভিযোগপত্র পাওয়া গেছে। এটা সাধারণ কোনো অপরাধ নয়, এর ধরনটা বেশ আলাদা। আবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিদায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। নাগরিককে আমাদের সীমানার ভেতর ঠেলে দেওয়া। হ্যাঁ। এখন আমার প্রশ্ন হল, আমরা যখন একদিকে বাংলাদেশ ফার্স্ট বা অর্থনৈতিক উন্নয়নের মতো বড় বড় স্বপ্ন দেখছি, তখন এই যে দেশের ভেতরের এমন ভয়ঙ্কর সামাজিক অপরাধ বা সীমান্তের এই নিরাপত্তাহীনতা, এগুলো কি আমাদের সেই স্বপ্ন পূরণের পথে সরাসরি বাধা হয়ে দাঁড়াচ্ছে না? এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, আর তা হল অভ্যন্তরীণ সুশাসন ছাড়া বৈদেশিক নীতি আদৌ কতটা কার্যকর হতে পারে। সেটাই তো আসল কথা। বাংলাদেশ ফার্স্ট নীতি সফল করতে হলে সবার আগে দেশের ভেতরের আইনশৃঙ্খলা, মানুষের জীবনের নিরাপত্তা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কাপাসিয়ার এই রোমহর্ষক হত্যাকাণ্ড এবং সেই টাইপ করা অভিযোগপত্র প্রমাণ করে যে অপরাধের ধরন পাল্টাচ্ছে। সমাজে এক ধরনের গভীর নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। আর এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখন বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু মুখ ফিরিয়ে নেয়। তার মানে দেশের ভেতরের এই অস্থিরতা শুধু সামাজিক সমস্যা নয়, এটি সরাসরি একটি অর্থনৈতিক সমস্যাও। একদমই তাই। রুল অফ ল বা আইনের শাসন হল যে কোনো শক্তিশালী অর্থনীতির মেরুদণ্ড। অন্যদিকে সীমান্তে বিএসএফের গুলি বা পোশিনের মতো ঘটনাগুলো প্রমাণ করে যে প্রতিবেশীর সাথে আমাদের সম্মানজনক সম্পর্ক স্থাপনের চ্যালেঞ্জটা ঠিক কতটা কঠিন। রাইট। ঘর সামলাতে না পারলে বাইরের দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়ানো বা সমান চোখে চোখ রেখে কথা বলা প্রায় অসম্ভব। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। এত সব ভারী রাজনৈতিক, অর্থনৈতিক আর অপরাধের খবরের ভিড়ে মানুষ হয়তো একটু হাঁপিয়ে ওঠে। হ্যাঁ, একটু রিফ্রেশমেন্ট তো দরকার। আর ঠিক তখনই সাধারণ মানুষ একটু স্বস্তি খোঁজে খেলাধুলা বা বিনোদনে। প্রথম আলোর খবর অনুযায়ী মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কিন্তু দারুণ একটা অবস্থানে আছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 234 রানে এগিয়ে, তাই না? একদম। নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত 101 রান এবং মুমিনুল হকের লড়াকু 91 রান
দর্শকদের একেবারে মুগ্ধ করেছে। তবে এত ভালো খেলার পরেও সবচেয়ে মজার ব্যাপার হলো মুমিনুল আক্ষেপ করে বলেছেন যে সেঞ্চুরি মিস করায় তার বউ হয়তো একটু গালি দেবে। এই খবরটার একটা অন্যরকম আবেদন আছে। এই ধরনের খবরগুলো আসলে ভারী খবরের একঘেয়েমি কাটানোর জন্য খুব জরুরি। হ্যাঁ, মানে এটা অনেকটা কঠিন কোনো পরীক্ষায় ৯৯ পেয়ে বাড়ি ফেরার পর মায়ের বকা খাওয়ার ভয়ের মতো অবস্থা। রাইট। মানে এত ভালো খেলার পরও ওই একটুখানি অপূর্ণতার জন্য কাছের মানুষের কাছে জবাবদিহি করতে হবে, এই চিন্তাটা কত সাধারণ আর মানবিক। একজন আন্তর্জাতিক মানের তারকাও দিন শেষে আমাদের মতোই সাধারণ হিসাব নিকাশের মধ্য দিয়ে যান। ঠিক বলেছেন। ভারী ভারী অর্থনৈতিক বিশ্লেষণ, ভূ-রাজনৈতিক সমীকরণ কিংবা আন্তর্জাতিক সংকটের সংবাদের ভিড়ে এই ছোট ছোট মানবিক অনুভূতিগুলোই আসলে আমাদের দৈনন্দিন জীবনের আসল স্পন্দন ধরে রাখে। এই বিষয়গুলোই প্রমাণ করে যে মেগাপোলিস বা জিডিপির বাইরেও একটা বিশাল জীবন আছে, যেখানে মানুষের আবেগ, আনন্দ আর আফসোসগুলো খুব সাদামাটা। আর শুধু খেলাধুলা নয়, আবহাওয়া বা প্রাত্যহিক জীবনের খবরগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবহাওয়ার কথাই মনে পড়ল। প্রবাসী দিগন্তের আজকের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাইট, মানে যে কোনো মুহূর্তে কালবৈশাখী থাপা পড়তে পারে। অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এই যে একদিকে কালবৈশাখের ভয়, অন্যদিকে কাঠফাটা রোদ, এটাই তো আমাদের চিরায়ত বাংলার রূপ, তাই না? একদমই তাই। বিশ্ববাজারে সোনার দাম কত হল বা হরমুজ প্রণালীতে কোন দেশের যুদ্ধজাহাজ গেল, তার চেয়ে একজন প্রান্তিক কৃষকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আজ ঝড় হবে কিনা বা বৃষ্টি নামবে কিনা। কারণ এর ওপর নির্ভর করছে তিনি তার ফসল ঠিকমতো ঘরে তুলতে পারবেন কিনা। একটি দেশের সামগ্রিক চিত্র বুঝতে গেলে এই প্রাত্যহিক জীবনের স্পন্দনগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ম্যাক্রো ইকোনমি বা বৃহৎ অর্থনীতির চাকা এই মানুষগুলোর দৈনন্দিন লড়াইয়ের উপরই দাঁড়িয়ে থাকে। সত্যিই তাই। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা অনেকগুলো স্তর উন্মোচন করলাম। যদি একটু পেছন ফিরে তাকাই, আমরা দেখেছি নতুন সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতি, যা কোনো পক্ষে না ঝুঁকে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এক সাহসী কিন্তু চ্যালেঞ্জিং কৌশল। আমরা দেখলাম বাজেটের এক নতুন বাকবদল, যেখানে শুধু ইটের ইমারতের চেয়ে মানুষের মেধা ও স্বাস্থ্যের ওপর বেশি বিনিয়োগ করা হচ্ছে। আমরা আলোচনা করলাম বিশ্বজুড়ে চলা অস্থিরতা এবং তার ঢেউ কিভাবে স্পট মার্কেট বা মুদ্রাস্ফীতির মাধ্যমে আমাদের অর্থনীতিতে আঘাত হানছে। এবং পাশাপাশি দেশের ভেতরের অপরাধ, সীমান্তের অস্থিরতা এগুলোও উঠে এসেছে। আর এই সব কিছুর মাঝে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দ বেদনা বা ক্রিকেট মাঠের রোমাঞ্চের কথাও আমরা ভুলিনি। সবকিছু মিলিয়ে আজকের এই উৎসগুলো থেকে একটা বিষয় কিন্তু গভীরভাবে ভাবার মতো। কি সেটা? আমরা আলোচনার শুরুতে দেখলাম আগামী বাজেটে শিক্ষা খাতে বিশাল এক বরাদ্দ দেয়া হচ্ছে। এর মানে হল আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রচুর পরিমাণে উচ্চশিক্ষিত তরুণ বের হয়ে আসবে। হ্যাঁ, ৯২,০০০ কোটির বেশি বরাদ্দ। রাইট। কিন্তু একই সময়ে আমরা দেখলাম বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন ব্যয় কমানো হচ্ছে, কারণ আমাদের সক্ষমতা থাকলেও চাহিদার অভাব। এখন প্রশ্ন হল, যদি পর্যাপ্ত জ্বালানি বা শক্তির অভাবে দেশে নতুন নতুন প্রযুক্তিনির্ভর ভারী শিল্প বা কারখানা গড়ে না ওঠে, তাহলে এই বিশাল শিক্ষিত তরুণ সমাজ কাজ করবে কোথায়? ও, তার মানে একদিকে মেধা তৈরি হচ্ছে, কিন্তু অন্যদিকে কাজের ক্ষেত্র সংকুচিত হচ্ছে। ঠিক তাই। এই বিপুল পরিমাণ হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদকে কাজে লাগানোর মতো ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার বা শিল্প কাঠামো যদি আমরা তৈরি করতে না পারি, তবে কি আমরা নিজেদের শিল্পের জন্য মানুষ গড়ার বদলে শুধু বিদেশে মেধা রপ্তানি করার প্রস্তুতি নিচ্ছি? ব্যাপারটা তো বেশ চিন্তার। শিক্ষা খাতে এই বিশাল বিনিয়োগের চূড়ান্ত ফল কি? তাহলে ব্রেন ড্রেন বা মেধা পাচার হয়ে দাঁড়াবে? মেধা তৈরি করা হচ্ছে ঠিকই, কিন্তু তাদের ধরে রাখার ক্ষেত্র কি প্রস্তুত হচ্ছে? ভবিষ্যতের এই সমীকরণটা কিন্তু বেশ জটিল এবং নীতি নির্ধারকদের জন্য একটি বড় চিন্তার বিষয়। সত্যি তো, মেধা তৈরি করে যদি কাজই না দিতে পারি, তবে এত বড় বরাদ্দের শেষ পরিণতি কি হবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।
সেই শুরুর এক্স-রে মেশিনের রূপকটাতে যদি আবার ফিরে যাই, আমাদের সমাজের এই এক্স-রে রিপোর্টটা হয়তো সরাসরি কোনো ভাঙা হাড় দেখাচ্ছে না, কিন্তু ভেতরের পেশিগুলোর একটা জটিল টানাপোড়েনের ছবি ঠিকই ফুটিয়ে তুলছে। একদম। একদিকে সম্ভাবনার বিশাল আকাশ, অন্যদিকে বাস্তবতার রুক্ষ মাটি। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে দড়ির ওপর দিয়ে হাঁটার এই যে কৌশল, সেটাই হলো আজকের বাংলাদেশের সবচেয়ে বড় গল্প। এই জটিল সমীকরণগুলো আগামী দিনে কিভাবে মিলে যায়, সেটাই এখন দেখার বিষয়। আজকের মতো এই তথ্যের গভীরে যাত্রার এখানেই সমাপ্তি টানছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো তথ্যের জাল বুনতে আবারও আমাদের দেখা হবে।